ক্লাস 10 স্টুডেন্টস, আমি তোমাদের পাটিগণিতের এক্সারসাইজ 14 এবং চ্যাপ্টার অফ 14 এই অংশীদারি কারবারের চ্যাপ্টারের বেসিক জায়গাগুলো আলোচনা করেছি এবং 3 নম্বর অঙ্কগুলো আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকে কয়েকটি বড় এবং শক্ত যেগুলো সমস্যা আছে, গাণিতিক সমস্যাগুলো, সেই অঙ্কগুলো একটু আলোচনা করব। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্কটি আছে। 4 নম্বরের কোশ্চেন হচ্ছে এরকম, দেখো। পাটিগণিতের অঙ্ক করার আগে একটি বিষয় মাথায় রাখবে, সবসময় কোশ্চেন কিন্তু দুবার বা প্রয়োজনে 3 বার পড়ে ওর মূল বক্তব্য কি দেওয়া আছে সেটা আগে খুঁজে নেবে, আর কি বের করতে হবে সেটাও খুঁজে নেবে। সুতরাং কোশ্চেনটি মনোযোগ দিয়ে ভালো করে পড়া দরকার। এখানে তাড়াহুড়া করবে না, সংখ্যাগুলো দেখবে, কোথাও যেন মিসগাইডেড না হও। যেমন এখানে বলা আছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তো এখানে কিন্তু বিষয়টি আছে লোকসান, মনে রাখতে হবে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে দেখি। তো আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি, লাভ বা লোকসান বণ্টিত হয় তাদের মূলধনের অনুপাতে। তাহলে আমার যদি সেই কথাটি মাথায় থাকে, তাহলে আমরা আগে মূলধনের অনুপাত নিশ্চয়ই নির্ণয় করব, তারপর লোকসানটি কার কাছে কত পড়বে, কার ভাগে কত পড়বে তা আমরা করে দেখাবো। তাহলে এবার দেখি অঙ্কটি কিভাবে করা যায়। তা আমরা শুরুতে দিলাম 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000:6,000:7,000। তার মানে এটি সরল আকৃতি করলে হবে কি 5:6:7, কারণ প্রত্যেককে আমরা কি করলাম 1,000 দিয়ে ভাগ করলাম। এখানে চাইলে লিখতে পারো, লেখা জরুরি নয়। তো এই আনুপাতিক যে পদগুলি এলো তার যোগফল আমার দরকার আছে, আমি সেই 3 নম্বর পর্যন্ত বোঝানোর সময় বলে দিয়েছি। তো 5 + 6 + 7 = 18 হলো। তো মোট লোকসান হয়েছে বছরের শেষে 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লোকসানের পরিমাণ কি হবে? প্রথম বন্ধুর পার্ট হচ্ছে এই যে 5 আর যোগফল কত 18, তাহলে 5/18, অর্থাৎ যে লোকসান হয়েছে তার 5/18 অংশ তাকে দিতে হবে। দ্বিতীয় বন্ধুকে কি দিতে হবে? 6/18 অংশ। তৃতীয় বন্ধুকে কি দিতে হবে? 7/18 পার্ট বা 7/18 অংশ। কোন টাকার? মোট লোকসানে। তাই 5/18 × 1800, 18 দিয়ে 1800 কাটলে এখানে 100 থাকে, আমি একটি কেটে দেখাচ্ছি। 100, তাহলে 5 × 100 = 500। পরের ক্ষেত্রে আর কাটলাম না, একটু পরিষ্কার রাখার জন্য। তো এইভাবে যাই হোক এই 3 জনের লোকসানের পরিমাণ বেরিয়ে গেল। এবারে আসি 5 নম্বরে। এই 5 নম্বর থেকে একটুখানি সমস্যা বাড়বে, অঙ্কগুলো আস্তে আস্তে বড় হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। 5 নম্বর কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে ব্যবসা কত দিনের ছিল? 1 বছরের। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এখানে এই লাভটিকে সরাসরি মূলধনের অনুপাতে ভাগ করা হয়নি, তার 2/3 অংশ সমান করে ভাগ করে নিয়েছে, তাদের কন্ডিশনে বিজনেসে তাই ছিল, এবং বাকি যেটা সেটি তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে আমার মোট লাভ আমি এখানে আন্ডারলাইন করছি 14,400, তার 2/3 অংশ আমাকে কী করতে হবে? সমানভাবে ভাগ করে দিতে হবে। আর বাকি যে লাভের যে বাকি অংশ থাকবে, অর্থাৎ 2/3 গেলে 1/3 থাকবে, সেটি এই মূলধনের অনুপাতে ভাগ হবে। তো এবার লক্ষ্য করো, তো আমরা এখানে প্রথমে লিখলাম যে বছরের শেষে মোট লাভ হয় 14,400 টাকা। তারা এর 2/3 অংশ মানে 2/3 × 14,400 টাকা, অর্থাৎ এখানে 3 দিয়ে কাটাকাটি করলে দেখবে 9600 টাকা সমানভাবে ভাগ করে নেয়। এবং যদি এর 2/3 অংশ অর্থাৎ 9600 টাকা তারা সমানভাবে ভাগ করে নেয়, তাহলে তার ফলে প্রত্যেকে কত পাবে? তো এই 9600কে কী করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে দেখতে পাচ্ছি কত পাচ্ছে, এই পার্ট থেকে তারা 3200 টাকা করে প্রত্যেকে পাচ্ছে। এটা থাক। এবার তাহলে এই লাভের থেকে 9600 টাকা ভাগ করা হয়ে গেল, তাহলে লাভের আরও একটি অংশ থাকে, সেটি হচ্ছে কি 14,400 -
9600, তাহলে লাভের বাকি অংশ মানে এই টাকা কত 4800 টাকা। এই 4800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়, বইয়ে বলা আছে। তোমরা কিন্তু এখানে ভাষা লেখার সিস্টেমটা একটু ফলো করার চেষ্টা করবে, শর্টকাট লিখবে না, অনেকেই খুব শর্টকাট লেখে, ঠিক নয়। তো 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে মানে তাহলে আমাদের এখন মূলধনের অনুপাত খুঁজতে হবে। তো লিখলাম তাদের মূলধনের অনুপাত, বইয়ে দেওয়া আছে তাদের মূলধন এই দেওয়া আছে 6500, 5200, 9100। এখানে যদি আমি দুটো করে জিরো বাদ দিই, অর্থাৎ 100 দিয়ে প্রত্যেককে ভাগ করি, তাহলে 65:52:91। তোমার দেখো এই প্রতিটি সংখ্যা 13 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে ডিভাইড করা যায়। 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে ফাইনালি আমি অনুপাত কত পেলাম 5:4:7। তাহলে এই পদগুলোকে যোগ করতে হবে, আমি যোগ করে নিলাম 16 হলো। এখানে এই 16-র 5 ভাগ পাবে প্রথম বন্ধু, অর্থাৎ নাম দেওয়া আছে দীপু, আর 16-র 4 ভাগ পাবে কে রাবেয়া, 16 ভাগের মধ্যে 7 ভাগ কে পাবে মেঘা। তো আমরা এই 4800 টাকাকে ভাগ করছি এই অনুপাতে, তাই আমি লিখলাম 4800 টাকা থেকে, এটা কিন্তু মোট মূলধন থেকে লাভ থেকে না, লাভের একটা পার্ট, অর্থাৎ 4800 টাকা থেকে দীপু পাবে এই 5/16 × 4800 টাকা। 16 দিয়ে 4800 কাটলে তো জানোই 300 টাকা হবে, তো 300 × 5 1500। ঠিক এভাবে রাবিয়ার অংশ হলো কত 1200, ঠিক এভাবে মেঘার অংশ হলো কত 2100। এটি কিন্তু উত্তর নয়, কারণ এটি হচ্ছে লাভের একটা পার্টকে মূলধন অনুপাতে ভাগ করেছি, আর আগে তারা সমানভাবে ভাগ করে নেওয়ায় প্রত্যেকে পেয়েছে 3200 টাকা করে। তাহলে এখানে প্রত্যেকে পেলো 3200, আর এখানে তারা ডিফারেন্ট অ্যামাউন্ট পেলো। তাহলে ওই 3200-র সঙ্গে এই অ্যামাউন্টগুলো যোগ করলে তাদের প্রত্যেকের লভ্যাংশ বেরিয়ে যাবে। তাই আমি করেছি দীপুর মোট লভ্যাংশ বা দীপু মোট লাভ হিসাবে পায় 1500, এখান থেকে পেলো, আর আগে পেয়েছে কত 3200, অর্থাৎ 4700। রাবিয়ারটিও বের করলাম, মেঘাটিও এইভাবে বের করলাম। তো এভাবে এই অঙ্কগুলো করতে হবে, কোশ্চেন ভালো করে আগে বুঝে নিতে হবে। এবারে আমরা আসি পরের কোশ্চেনে, 6 নাম্বার। এটি কিছুক্ষণ ধরছি, তোমরা দেখে নিতে পারবে, তার জন্যই। 6 নম্বরের কোশ্চেন আছে এইরকম, 3 বন্ধু 8000, 10000 ও 12000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নেয়। ধার নিয়ে ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি ইনস্টলমেন্ট যেটাকে বলে 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। অর্থাৎ মোট লাভ যে 13,400 টাকা হয়েছে, তার থেকে 5000 টাকা কিন্তু ইনস্টলমেন্ট বাবদ ব্যাংকে দিতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা এই অংশটা বাদ দেব, বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা মূলধনের অনুপাতে, এই যে 3টের অনুপাতে ভাগ করে নেব। তাহলে কোশ্চেন মনোযোগ দিয়ে পড়লে খুব সহজেই বোঝা যাচ্ছে। এবার এখানে দেখো কিভাবে আমি লিখেছি। বছরের শেষে মোট লাভ হয়েছে কত 13,400, আর প্রতি বছর ব্যাংকের কিস্তি দিতে হয় কত 5000 টাকা। তাহলে এটা মাইনাস করলে, যে মাইনাস চিহ্ন দিয়েছি, তাহলে লাভের অবশিষ্টাংশ কত থাকছে 8400 টাকা। এই টাকাটি তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাই মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত 8000:10,000:12,000, তাহলে 8 10 12, আবার 2 দিয়ে ভাগ করলে 4 5 6। তাহলে এই পেলাম আমরা মূলধনের অনুপাত। তাহলে একটু যোগ করে নিলাম, কত হলো 15। তাহলে এই 15-এর 4 এই অংশটি পাবে কে, অর্থাৎ 15 ভাগের 4 ভাগ, এই লাভের যে বাকি টাকা থাকলো তার 15 ভাগের 4 ভাগ পাবে কে প্রথম বন্ধু, আর এই লাভের থেকেই 15 ভাগের 5 ভাগ পাবে দ্বিতীয় বন্ধু, 15 ভাগের 6 ভাগ পাবে তৃতীয় বন্ধু। তাই 4/15 × 8400, এটা তোমরা 15 দিয়ে কাটাকাটি করে ক্যালকুলেশন করেই দেখো 2240 টাকা। ঠিক দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এখানে 5 আছে 2800 টাকা, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে এখানে কত হবে 3360 টাকা। এটাই হবে উত্তর। এইভাবে লেখার চেষ্টা করবে। 7 নম্বর কোশ্চেন দেখো, যথেষ্ট বড়, কিন্তু মনোযোগ দিয়ে 7 নম্বর দেখে আমাদের আগে কোশ্চেন বুঝে নিতে হবে। 7 নম্বরে কী আছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে, মানে কোঅপারেটিভ ব্যাংক থেকে যথাক্রমে 6000, 8000, 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট, আমার এইটি দরকারি জায়গা তাই আন্ডারলাইন করলাম, মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা এই আয় মূলধন অনুপাতে আগে ভাগ করে নিচ্ছে। দেখো মূলধনের অনুপাতে এই আয় ভাগ করে নিচ্ছে, নেওয়ার পর
প্রত্যেকের নিজের নিজ ঋণের টাকা, অর্থাৎ ঋণের টাকা মানে ও যেমন প্রথম বন্ধু ধার নিয়ে এসে কত 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000, তৃতীয় বন্ধু 5,000, এই টাকাটি তাদের লাভের থেকে ফেরত দিয়ে দিল। ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে ফেরত দেওয়ার পর হাতে কি টিকলো সেটাই আমাদের বের করতে হবে। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে তা হিসাব করে লিখবি। সেটিকে আবার অনুপাতও করতে বলছি, এটি সহজ কথা, তোমরা পারবে। তো এবার দেখি কি করা যায়। তো 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000, 8,000, 5,000। তো 6:8:5 হলো। এটিকে যোগ করে দেখলাম 19 হলো। তা বছরের শেষে মোট লাভ কী ছিল? 30,400 টাকা। তো 30,400 টাকাকে তারা এই অনুপাতে আগে ভাগ করে নেবে। তাহলে এই অনুপাতে যদি ভাগ করে 30,400, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে কত? 19 ভাগের মধ্যে 6 ভাগ, এই যে 19-এ 6 ভাগ, 19 দিয়ে এটা কাটলে 1600, 1600 × 6 মানে 9600। তারপরে দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত? 12,800, তৃতীয় বন্ধু পাবে 8,000। তা প্রথম বন্ধু ধার শোধ দেওয়ার পর পেল 9600 টাকা, আর তার ধার ছিল কত? 6,000 টাকা। অর্থাৎ এখানে ও লাভ হিসাবে পেল 9,600 টাকা, আর ওর ধার ছিল 6,000 টাকা। তাহলে এটা রিটার্ন মানে ব্যাংকে ব্যাক করে দিলে হাতে কত থাকবে? 3600 টাকা। বিয়োগ করলাম। দ্বিতীয় বন্ধু হাতে পেল এই টাকা, আর ধার নিয়েছিল 8,000। তাহলে হাতের টাকা থেকে ধারের টাকা শোধ করলে ওর মাইনাস করে থাকবে কত? 4800 টাকা। আর তৃতীয় বন্ধুর থাকবে কত? 3,000 টাকা। তো এই হলো ওদের হাতে কত থাকবে, এবং এই টাকার অনুপাত নির্ণয় করতে বলছে। তা অনুপাতের কথাটা তোমরা লিখবে, অতএব নির্ণীয় অনুপাত, মানে ভাষা সংক্ষেপ করে দিলাম, নির্ণীয় অনুপাত ইকুয়াল টু 3600:4800:3000। দেখো এখানে কমন আছে দুটো করে শূন্য, সেটি আগে বাদ দাও। বাদ দিলে কত হচ্ছে? বাদ দাও বলতে আমি কিন্তু মাইনাস করার কথা বলছি না, 100 দিয়ে ভাগ করছি। 36:48:30। কোন এমন সংখ্যা আছে যা এই তিনটিকেই ভাগ করে? আমার মনে হয় 6 দিয়ে এটি ভাগ করলে কী হবে? 6:8:5। তাহলে এটি হলো আরেকটি আনসার। উপরেরটি একটি আনসার হবে, আর দ্বিতীয়টি আরেকটি আনসার। এবার আমরা আসি পরের কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন। 9 নম্বর থেকে তোমাদের কিন্তু একটু অন্যভাবে ক্যালকুলেশন করতে হবে, যেটি আমি বলছিলাম যে মিশ্র অংশীদারি কারবার। তো 8 নম্বর কোশ্চেন কী আছে দেখো। 3 বন্ধু যথাক্রমে এই টাকাগুলো উল্লেখ করছি না, 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ ওরা যে বিভিন্ন কাজ করছেন সেই হিসাবে 3:2:2 অনুপাতে ভাগ করবেন, এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। যদি তাদের 1 মাসে এই টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে নির্ণয় করি। তাহলে এই অঙ্কটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর অঙ্কের একটি মিল আছে। কি মিল? যে এরকম একটি অংশ, এই অংশটি দেখো 2/5 অংশ তারা কিন্তু এই অনুপাতে ভাগ করে। ওখানে ছিল 2/3 অংশ সমানভাবে ভাগ করে, এখানে 2/5 অংশ এই অনুপাতে ভাগ করে। তাহলে এই মোট আয়ের 2/5 অংশ আগে বের করব, করে এই অনুপাতে ভাগ করে দেব। যে বাকি টাকা থাকবে সেটা এই মূলধনগুলোর অনুপাতে ভাগ করে দেব, দিয়ে 2 জায়গায় যে ভাগ করে দিলাম সেটাকে একসঙ্গে অ্যাড করে সবার মোট লভ্যাংশ আমরা নির্ণয় করব। একটু লিখতে বেশি হবে কিন্তু সমস্যা কিছু নয়। দেখো মোট লাভ হচ্ছে 29,260 টাকা। তার 2/5 অংশ তারা 3:2:2 অনুপাতে ভাগ করে। তাহলে 2/5 অংশ মানে কি? 2/5 ইন্টু এই টাকাটা আমরা গুণ করব। গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 11,704 টাকা। এই 11,704 টাকা দেখো, এই 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়। তো এই অনুপাতের যে পদগুলি আছে তার যোগ করে নেব, 7 হলো। তাহলে 11,704 টাকা থেকে প্রথম বন্ধু পাবে, মোট লাভ থেকে না কিন্তু এই অংশ থেকে প্রথম বন্ধু কত পাচ্ছে। তাহলে 7/3 ভাগ পাবে প্রথম বন্ধু, 7/2 পাবে দ্বিতীয় বন্ধু। তাহলে 3/7 ইন্টু 11,704, এটা কাটলাম, তার গুণ করে পেলাম 5016। তোমরা এগুলো কিন্তু ক্যালকুলেশন চেক করে নেবে, অভ্যাস করবে। শুধু এটা দেখে লিখলে কিন্তু পরে পরীক্ষার হলে গিয়ে ক্যালকুলেশন পারবে না।
তো দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধুর অনুপাত কিন্তু একই, 2 আর 2, তাই 2/7 2/7, সুতরাং এদের যে ভাগ এখান থেকে যে ভাগগুলো সেগুলো কি সমান হবে। এই একই রকমভাবে করলাম। তা লাভের বাকি টাকা কত থাকে? মোট লাভ ছিল 29260, তার থেকে আমরা এখানে ভাগ করলাম 1170704, মাইনাস করলাম, করে দেখলাম লাভের বাকি টাকা থাকলো 17556। এই পার্ট ওরা মূলধনের অনুপাতে ভাগ করে, তাই এই পার্টটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করতে গেলে তাদের মূলধনের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। এই মূলধন ছিল এগুলো 1,20,000, 1,50,000, 1,10,000। তো সমান পরিমাণ জিরো আছে, 4টি জিরো 4টি জিরো 4টি জিরো, অর্থাৎ 10,000 দিয়ে সবাইকে ভাগ করে পেলাম 12:15:11। তো অবশ্যই আনুপাতিক পদগুলির সমষ্টি আমাকে করতেই হচ্ছে, 38 হলো। এই 38-এর 12 ভাগ পাবে প্রথম বন্ধু, 38-এর 15 পার্ট পাবে দ্বিতীয় বন্ধু, 38-এর মধ্যে 11 পার্ট পাবে কে? তৃতীয় বন্ধু, কিন্তু মোট লাভ থেকে না। এই যে মাইনাস করার পর যে লাভ ছিল, তাই আমি কথাটি লিখলাম। এই ভাষাগুলো লেখার অভ্যাস রাখবে। আর এখানে এই ড্যাশ কথার অর্থ হচ্ছে এই টাকা থেকে প্রথম বন্ধু পাবে, এই টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে, এই টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে, অর্থাৎ এই লাইনটি সবার জন্য প্রযোজ্য। এভাবে লিখলে তোমাদের অল্প জায়গার মধ্যেই লেখা হবে, এই অভ্যাসগুলো তৈরি করবে। তো যাই হোক, এই টাকা থেকে প্রথম বন্ধু পাবে 38-এর 12 ভাগ, 12/38 ইন্টু এই টাকা। এটা কাটাকাটি করে জায়গা ক্যালকুলেশন তোমরা দেখলেই বুঝবে। আর দ্বিতীয় বন্ধু তাই, এই যে 15 পার্ট কার মধ্যে? 38-এর মধ্যে, তাহলে 15/38 ইন্টু এই টাকা, আর পরেরটি হলো 11/38 ইন্টু এই টাকা। তাহলে প্রথম বন্ধু এখানে একরকম টাকা পেল, আর আগে একরকম টাকা পেয়েছে প্রথম বন্ধু, তাহলে মোট কী হবে? প্রথম বন্ধুর এই টাকা এবং এই টাকা যোগ করব। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এই টাকা আর এই টাকা যোগ করব, ঠিক তৃতীয় বন্ধুর তাই। তো তাই আমি নিচে দেখো যোগ করেছি প্রথম বন্ধুর মোট লভ্যাংশ ইকুয়াল টু ওই আগের টাকাটি, অর্থাৎ 5016, আর এখান থেকে হলো 5544, যোগ করে এই টাকা এলো। অনেকে করে কি, এই টাকা দুটো যোগ করতেই ভুলে যায়, এখানে উত্তর লিখে দিয়ে আসে। তাই মনোযোগ দিয়ে অঙ্ক পড়লে যদি অঙ্ক ঠিক মতন তোমাদের মাথায় ঢোকে, তাহলে তোমরা ঠিকঠাক করতে পারবে। পাটিগণিত এবং পরিমিতির অঙ্ক সবসময় কোশ্চেন 2বার থেকে 3বার পড়বে, আবার রিপিট করলাম, এবং কি চেয়েছে সেটা ক্লিয়ার করবে। আর দরকার হলে আরেকবার কোশ্চেন দেখবে আমার প্রশ্নে কি আছে, এখানেই শর্ট করে উত্তর লিখে দিয়ে আসবে না, তাহলে মার্কস কিছুটা ডিডাক্টেড হবে। এইগুলো আমাদের 8 নম্বর। 9 নম্বর কোশ্চেন দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে এই টাকা এবং এই টাকা নিয়ে ব্যবসা শুরু করেন 5 মাস পরে। এইবার কিন্তু ক্যালকুলেশন একটু আলাদা। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে কী লাভ? এটাকে আর সবসময় কেন আমি আন্ডারলাইন করি, সংখ্যাটি যেন ভুল না হয়। বছরের শেষে এই টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? দেখে তো মনে হচ্ছে খুব সহজ অঙ্ক, কিন্তু বিষয়টি হলো যে বছরের প্রথমে 24,000 আর 30,000 দিয়ে যদি আমাদের লভ্যাংশ করতে বলতো, তাহলে আমরা এই দুটোর অনুপাত করে শেষ করে দিতাম। কিন্তু মাঝখানে 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিল, তাহলে এই আরও 4,000 টাকা দিলে হিসাবটা কেমন হবে? যেহেতু এখানে কয়েক মাস পরে দিয়েছে, তার মানে আমরা অঙ্কটাকে আর মাসে নয়, এটাকে বছরে নয়, আমরা মাসে ক্যালকুলেট করব। মাসে ক্যালকুলেট কীরকম করে করা যায় সেটি তোমরা একবারে অঙ্ক থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানে দেখবে তোমরা যে প্রদীপবাবুর আমি এখানে একটু বলে নেই, প্রদীপবাবুর 24,000 টাকা 12 মাসের মধ্যে কোথাও ব্রেক করেনি, তার মানে এই 24,000 টাকা 12 মাসই খাটছে, ব্যবসায় 12 মাসে খাটছিল। কিন্তু 5 মাস পরে যে আরও 4,000 টাকা দেয়, 5 মাস পর দেয়, তাহলে এক বছরের মধ্যে 5 মাস চলে গেলে আর কত থাকে? 7 মাস। তাহলে এই 4,000 টাকা খাটলো কত? 7 মাস। আর এদিকে আমিনা বিবি যে 30,000 টাকা দিয়েছিল, উনি মাঝখানে টাকা তুলেও নেননি, আর কোনো টাকা ডিপোজিটও করেননি, তাই ওনার শুধু 30,000 টাকা খেটেছে কত? 12 মাস। তো যখন আমরা ব্যবসার ক্যালকুলেশন মাসে নিয়ে আসব, তখন কোনো অংশীদারির যে টাকা যত মাস খাটে তাকে সেই সংখ্যা দিয়ে তত মাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাসে ক্যালকুলেশন হবে। বছর থেকে আমরা মাসে নিয়ে আসব, কারণ এই যে এখানে বছরে যেহেতু ব্রেকিং হয়েছে, মাসের হিসাব চলে আসছে, এই যে 5 মাস, সেই জন্য আমরা অঙ্কটি এবার মাসে করব। লেখার নিয়ম কীরকম এবার লক্ষ্য করো। সেটা কীরকম? প্রশ্ন মতে আমরা বুঝলাম যে প্রদীপবাবুর মূলধনের 24,000 টাকা, প্রথমে 24,000 দিয়েছিল, এই টাকা খাটে 12 মাস, যে কথাটি আমি বললাম, কারণ এই টাকা থেকে আর কোনো তুলে নেয়নি, এবং আরও 4,000 টাকা খাটে 7 মাস। এই 7 মাস কেন লিখলাম আমি বলে দিই। আসলে 12 মাসের মধ্যে উনি শুরুর 5 মাস পরে টাকা দিয়েছিলেন, তাহলে 12 - 5
ইকুয়াল টু কী হবে 7 মাস, এভাবে কথাটি এসেছে। তোমরা এখানে এটা থার্ড ব্র্যাকেটে লিখে রাখতে পারো। তো এখানে ভাষাটি এরকম হবে, অতএব 1 মাস হিসাবে প্রদীপবাবুর মোট মূলধনটাকে যদি আমরা 1 মাসের কনটেক্সটে হিসাব করি, তাহলে প্রদীপবাবুর মূলধন হবে কি 24,000, খেটেছিল 12 মাস, তাই 24,000 ইন্টু 12, আর এই 4,000 টাকা খেটেছে 7 মাস, তাই 4,000 ইন্টু 7। তাহলে এবার এটা 12 দিয়ে গুণ করলাম, এটা 7 দিয়ে গুণ করে যোগ করে দেখলাম 316,000 টাকা। কিন্তু আমিনা বিবি 30,000 টাকা খাটে 12 মাস। ইনি এখান থেকে কোনো টাকা কোনো মাসে তুলেও নেননি আর নতুন করে কোনো ইনভেস্ট করেননি। তাহলে এনার এই টাকাকে যদি আমরা 1 মাসের কনটেক্সটে হিসাব করি, তাহলে 1 মাস হিসাবে তার মোট মূলধন হবে কি 30,000 ইন্টু 12 টাকা, অর্থাৎ এই টাকাটি এলো। এখন আমরা 1 মাস হিসাবে এই দুটো মূলধন পেলাম। এবার আর বছরের এই ব্রেকিংয়ের কোনো গল্প থাকলো না। তাহলে এবার 1 মাস হিসাবে মূলধনটিকে অনুপাত করেই সেই অনুপাতে তাদের মূলধন এর লাভ্যাংশ ভাগ করে দেব। তো এই দুটো সংখ্যার যদি অনুপাত করি, তাদের মূলধনের অনুপাত, মানে এখানে একটা কথা লিখতে পারো, অতএব এখন বলতে আমি যে 1 মাসের হিসাবে করলাম সেই হিসাবে এখন তাদের মূলধনের অনুপাত দিস ইজ টু দিস। এখান থেকে 3টে করে 0 আমরা বাদ দিলাম, তারপরে এই থাকলো। এটিকে তোমরা ভাগ করে দেখো 79:90। কত দিয়ে ভাগ করেছি? 4 দিয়ে। তো এই দুটো অনুপাতের যোগফল আমরা করলাম 169। এবার আমরা অনুপাতের যোগফল পেয়ে গেছি, তাই 169-এর মধ্যে 79 পার্ট পাবে কে? প্রদীপবাবু। আর 169-এর মধ্যে 90 পার্ট কে পাবে? আমিনা বিবি। তাই আমি লিখেছি অতএব প্রদীপবাবু পাবেন 79/169 ইন্টু দিস। এটা ছিল মোট লাভ। তো 169 দিয়ে তোমরা একবারে ভাগ করে দেখবে 164 হবে, এটা ইন্টু এটা ইকুয়াল টু দিস। ঠিক এখানেও তাই, এখানে কাটিনি, তোমরা কাটতে পারো। 169 দিয়ে কাটলে কত? 164 ইন্টু 90 মানে দিস। তাহলে বছরের শেষে প্রদীপবাবুর লভ্যাংশ এই এবং আমিনা বিবির লভ্যাংশ এই। তাহলে কোনো ব্যবসায় যখন তোমরা দেখবে যে পুরো বছর ধরে ব্যবসাটির হিসাব হয়নি, কোনো মাসে এসে কেউ নতুন করে জয়েন করেছে বা কেউ কোনো মাসে গিয়ে 6 মাস পরে 4 মাস পরে টাকা তুলে নিয়ে এসে, তখন কিন্তু ক্যালকুলেশন এরকম হবে। তো নেক্সট এরকম অঙ্ক আছে টাকা তুলে নেওয়া, এবং তোমাদের টেস্ট পেপারে বা ধরো কোশ্চেন ব্যাংকে আরও বিভিন্ন ধরনের কোশ্চেনে এইরকম টাকা তুলে নেওয়ার কথাও আসবে, অনেক রকম সমস্যা আসবে। এটি হচ্ছে এই মিশ্র অংশীদারি কারবারের শুরুর অঙ্ক। তাহলে এটাকে ভালো করে মনোযোগ দিয়ে এই পার্টটি দেখে নিও, তাহলে পরের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো আপাতত এই ভিডিওতে এইটুকুই থাক, আমি পরের ভিডিওতে আরও বাকি অঙ্কগুলো দিচ্ছি।